প্রায় 2 বছর নিরলস যুদ্ধের পর অবশেষে ইসরায়েল ও হামাস যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এক যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়। এই চুক্তি প্রথম ঘোষণা করা হয় গত সেপ্টেম্বরের শেষ দিকে ট্রাম্প ও নেতানিয়াহুর যৌথ সংবাদ সম্মেলনে, এবং খুব দ্রুতই ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের বহু নেতা এই চুক্তির সমর্থন জানায়। 20 দফা পরিকল্পনার এই চুক্তিতে গাজা যুদ্ধের অবসানের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে, যেমন ইমিডিয়েট যুদ্ধবিরতি, ধীরে ইসরায়েলি সেনা প্রত্যাহার, বন্দী ও জিম্মি বিনিময় এবং গাজায় মানবিক সহায়তা প্রদানের নিশ্চয়তা। এই যুদ্ধবিরতি কার্যকর হলে গাজায় পুনরায় শান্তি ফিরে আসতে পারে, তবে আলটিমেটলি কার্যকর হবে কিনা সেই প্রশ্ন থেকেই যায়, কারণ এটি একটি ধাপে ধাপে বাস্তবায়নযোগ্য প্রক্রিয়া। অন্যদিকে হামাস ও ইসরায়েলের মধ্যে গভীর মতপার্থক্য রয়ে গেছে, বিশেষ করে হামাসকে নিরস্ত্রীকরণ, সেনা প্রত্যাহার ও গাজার ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো নিয়ে। আর সবথেকে বড় উদ্বেগের বিষয় হলো নেতানিয়াহু রাজনৈতিকভাবে বিপদের মুখে আছেন, বলতে পারেন তার সরকার টিকে থাকার ঝুঁকিতে। ফলে চরম ডানপন্থী মিত্রদের খুশি রাখতে নেতানিয়াহু যুদ্ধবিরতির লঙ্ঘন করতেই পারে। তার প্রমাণ এই রিপোর্টে। নতুন করে ইসরায়েলি বাহিনী গাজায় গুলি চালিয়ে 3 জনকে হত্যা করেছে। তাহলে প্রশ্ন, কেন এই যুদ্ধবিরতি? ইসরায়েল গাজা যুদ্ধে ইতিমধ্যেই 84,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন গুলি, বোমার আঘাত কিংবা দুর্ভিক্ষে। বিভিন্ন সূত্র অনুযায়ী যাদের মধ্যে অধিকাংশই ছিল শিশু এবং সাধারণ নাগরিক। ইসরায়েল গাজা যুদ্ধের এই অমানবিক দৃশ্য দেখে বিশ্ব মানবতা ফুঁসে ওঠে। গাজায় খাদ্য সংকট দূর করতে শুরু হয় ফ্লোটিলা যাত্রা, এবং ফ্রান্স, ইতালি সহ বিভিন্ন দেশে শুরু হয় ইসরায়েল বিরোধী বিক্ষোভ। আর ঠিক এই মুহূর্তে ট্রাম্পের 20 দফার যুদ্ধবিরতি চুক্তি বলতে পারেন ইসরায়েল গাজা সহিংসতাকে সাময়িকভাবে শান্ত করেছে। ট্রাম্প, নেতানিয়াহু, অধিকাংশ পশ্চিমা ও আরব নেতারা স্পষ্ট করেছেন হামাসের ভবিষ্যতে কোনো রাজনৈতিক ভূমিকা থাকবে না। চুক্তি অনুযায়ী ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স নামে একটি বাহিনী গঠন করা হবে, যারা যুদ্ধবিরতি বাস্তবায়ন, ফিলিস্তিনে পুলিশ প্রশিক্ষণ ও মানবিক সহায়তার তদারকি করবে। এই বাহিনীতে যুক্তরাষ্ট্র, মিশর, কাতার, তুরস্ক, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতের সদস্য থাকবে। তবে অনেকেই এই চুক্তিকে দেখছেন হামাসের জন্য একটি মানবিক সহায়তা ও গাজাকে পুনর্গঠনের সুযোগ হিসেবে, আর নেতানিয়াহুর জন্য জিম্মিদের মুক্তি নিয়ে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপ কমানোর উপায় হিসেবে। ট্রাম্পের পরিকল্পনার পরবর্তী ধাপ বেশ অস্পষ্ট এবং কন্ডিশনাল। এতে একটি টেকনোক্র্যাটিক কমিটি গঠনের প্রস্তাব রয়েছে, যারা গাজার দৈনন্দিন প্রশাসন, জনসেবা ও পুনর্গঠন তদারকি করবে। এই কমিটিতে যোগ দেবেন দক্ষ ফিলিস্তিনি ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা, যারা কাজ করবেন একটি নতুন আইনগত সংস্থা বোর্ড অব পিসের অধীনে। এই বোর্ডের চেয়ারম্যান হবেন ডোনাল্ড ট্রাম্প, এবং সদস্য হিসেবে থাকবেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার সহ আরও অনেকে। বোর্ডের দায়িত্ব হবে অর্থায়ন, তদারকি ও গাজা পুনর্গঠনের রূপরেখা নির্ধারণ, যতদিন পর্যন্ত না পশ্চিম তীরের ফিলিস্তিনি কর্তৃপক্ষ সংস্কার সম্পন্ন করে গাজার নিয়ন্ত্রণ নিতে প্রস্তুত হয়। সোজা কথা, ট্রাম্পের এই পরিকল্পনা গাজায় পুনরায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রভাব পেরিয়ে আনতে চায়, হামাসকে সম্পূর্ণভাবে সরিয়ে দিয়ে। তবে আপাতত এই কমিটির ক্ষমতা সীমিত থাকবে কেবল মৌলিক প্রশাসনিক ও জনসেবা সংক্রান্ত কাজে। আরব দেশগুলো এতে সহযোগিতা করবে বলে আশা করা হচ্ছে, কিন্তু সৌদি আরব চায় এই কমিটি দীর্ঘমেয়াদী ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার আলোচনা পরিচালনা করুক। যদিও ট্রাম্পের 20 দফা পরিকল্পনায় ফিলিস্তিনি স্বশাসন ও ভবিষ্যৎ রাষ্ট্র গঠনের কথা উল্লেখ আছে, কিন্তু সেখানে কোনো সময়সীমা, প্রয়োগ পদ্ধতি বা সুস্পষ্ট রূপরেখা নেই। মূলত এখানেই পরিকল্পনাটি জটিল হয়ে যায়। হামাস চায় ইসরায়েল সম্পূর্ণভাবে গাজা থেকে সেনা প্রত্যাহার করুক, কিন্তু যুদ্ধবিরতিতে বলা হয়েছে কেবল হলুদ লাইন পর্যন্ত পিছু হটতে। এর ফলে ইসরায়েল এখনও গাজার বেশিরভাগ অংশ, বিশেষ করে বেইত হানুন, গাজার কিছু অংশ, খান ইউনিস এবং প্রায় পুরো রাফা নিজেদের দখলে রাখবে। হামাসের জন্য এটি গ্রহণযোগ্য নয়। তারা চায় 100% প্রত্যাহার, নির্দিষ্ট সময়সীমা ও স্বাধীন রাষ্ট্রের নিশ্চয়তা। তারা চায় নতুন প্রশাসন ফিলিস্তিনি কর্তৃপক্ষের তত্ত্বাবধানে গঠিত হোক, আরব ও মুসলিম দেশগুলোর সমর্থনে, একদমই ট্রাম্প বেয়ারা বা বিদেশি কোনো তত্ত্বাবধান ছাড়া। অন্যদিকে নেতানিয়াহু কোনোভাবেই এমন চুক্তি মানতে রাজি নন যা ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্রের পথে নিয়ে যায়। তিনি বলেছেন সম্পূর্ণভাবে সেনা প্রত্যাহার অসম্ভব, আর হামাসকে নিরস্ত্র হতে হবে। তারপরই গাজার ভবিষ্যৎ প্রশাসন নিয়ে কোনো আলোচনা হতে পারে। ট্রাম্পের যুদ্ধবিরতি ও এর ভবিষ্যৎ পুরোপুরি নির্ভর করছে নেতানিয়াহুর উপর। তার জোট সরকার অত্যন্ত নাজুক। চরম ডানপন্থী মন্ত্রীরা যেমন অর্থমন্ত্রী স্মোট্রিচ ও নিরাপত্তামন্ত্রী বেন গাভির এই শান্তি পরিকল্পনার বিরোধিতা করছেন এবং জোট ছাড়ার হুমকিও দিয়েছেন। নেতানিয়াহু সরকার টিকিয়ে রাখতে যে কোনো পদক্ষেপ নিতে পারেন, তাই একবার বন্দি বিনিময় শেষ হলে পুরো প্রক্রিয়া থমকে যেতে পারে। আর অবশেষে সেটাই হয়েছে। এই রিপোর্ট অনুযায়ী ইসরায়েল নতুন করে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তার মানে আবারও প্রমাণিত যে ইসরায়েল কখনো সিজফায়ার ডিল মানে না।
তারপরেও একটা কনফিউশন যে ট্রাম্পের 20 দফার এই যুদ্ধবিরতি যদি কার্যকর হয় তাহলে গাজার ভবিষ্যৎ আসলে কি হবে। বাস্তবে ট্রাম্পের যুদ্ধবিরতির পর গাজার অবস্থা অনেকটা লেবাননের মতো হবে, যেখানে শান্তি নয় বরং ভয়ভীতির ভারসাম্য দিয়েই স্থিতিশীলতা টিকে আছে। 2024 সালের নভেম্বর মাসে ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি অনুযায়ী আইডিএফকে 60 দিনের মধ্যে লেবাননের সীমান্ত ছাড়ার কথা ছিল, কিন্তু আজও ইসরায়েল দক্ষিণ লেবাননে 5টি ঘাঁটি রেখেছে এবং যেখানে নিয়মিত সংঘর্ষ চলছে। গাজাতেও একই রকম পরিস্থিতি দেখা দিতে পারে। সবশেষে একটাই কথা, যুদ্ধবিরতি কেবল বন্দুকের গুলি বা বোমার শব্দকে নিস্তব্ধ করতে পারে, বাট পিস অ্যান্ড সাইলেন্স আর নট দ্য সেম থিং।